আমার নাম মুনমুন। আমার বয়স ৩৮ আর আমার ছেলে রুবেলের বয়স ২১। গত মাসে রুবেল কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ডিগ্রি পেল। সেদিন রাতে আমরা দুজন একসাথে ডিনার করছিলাম, উদযাপন করছিলাম। হঠাৎ রুবেল টেবিলের নিচ থেকে একটা ছোট্ট বাক্স বের করল। মা, তোমার জন্য একটা উপহার। আমি বাক্সটা খুললাম। ভিতরে একটা হীরের আংটি। আমি অবাক হয়ে তাকালাম। রুবেল, এটা তো অনেক দামি। তুই তুই কোথায় পেলি এত টাকা? আমি জমিয়েছিলাম মা, বিশেষ একটা দিনের জন্য। কি দিন? রুবেল আমার হাতে আংটিটা পরিয়ে দিল। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি যেন বজ্রহত হলাম। কি বলছিস তুই? আমি সিরিয়াস মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা বাংলাদেশ ছেড়ে যাব, আমেরিকা বা ইউরোপে। সেখানে কেউ আমাদের চিনবে না। আগে আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। রুবেল, তুই পাগল হয়ে গেছিস। তুই আমার ছেলে, এসব কি বলছিস? রুবেল আমার হাত শক্ত করে ধরল। মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি তোমাকে দেখি, তোমার সৌন্দর্য দেখি, তোমার কণ্ঠস্বর শুনি, আর আমার ভিতরে কিছু একটা নড়ে উঠে গিয়ে আমার শ্বাস দ্রুত হয়ে উঠল। কি করে আমার ছেলে আমাকে এভাবে দেখতে শুরু করল? আমার বুকের ভিতর কিসের যেন একটা টান অনুভব করলাম। বাবার মৃত্যুর পর আমরা দুজন ছাড়া আর কে আছে মা? তুমি আর কাউকে তোমার জীবনে আনোনি। আমিও কাউকে চাই না, আমি শুধু তোমাকে চাই। জানালার দিকে তাকালাম। শহরের আলোগুলো মিটমিট করছিল। কি করে এই সম্পর্ক সম্ভব? রুবেল আমার পাশে এসে দাঁড়ালো। আমার চোখে মুখোমুখি তাকিয়ে বলল, আজকের রাতে আমার কথা ভেবে দেখো মা। আমি একটা হোটেল বুক করে রেখেছি বিশেষ উদযাপনের জন্য। আমার হাতে একটা কার্ড রাখল, ওর ফোন নাম্বার আর হোটেলের ঠিকানা লেখা। আমি কার্ডটা ধরে রইলাম, কোনো জবাব দিতে পারলাম না। রুবেল ঘর থেকে বেরিয়ে গেল। আমি জানালার ধারে দাঁড়িয়ে ওকে নিচে রাস্তায় নামতে দেখলাম। ট্যাক্সি ডাকল, উঠে গেল। আমার হাতে থাকা আংটিটার দিকে তাকালাম। আলোতে ঝিলিক দিচ্ছিল। একটা গভীর শ্বাস ফেললাম। কি করব? কোথায় যাব? আংটিটা টেবিলে রেখে বাথরুমে গেলাম। আয়নায় নিজের দিকে তাকালাম। আমার চোখে পানি ছিল। আমি ৩৮ বছরের একজন মহিলা, বেশ সুন্দর। এখনো অনেকেই আমাকে ভালোবাসতে পারে, কিন্তু আমার ছেলে, এ কি করে সম্ভব? এই ডিল আমরা ১ বছর ধরে সেট আপ করছি। আমি ফোন কেটে দিলাম। এখন আমি জানি আমার জীবনের সবচেয়ে বড় ডিল কোনটা। ঘড়ির দিকে তাকালাম। বেলা ১টা। এখনো সময় আছে। আমি ট্যাক্সি নিয়ে পুরনো বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িটা পুরানো, কিন্তু ভালো অবস্থায় আছে, নতুন রং করা। আমরা যখন থাকতাম তখন অনেক খারাপ অবস্থা ছিল। ঢোকার সময় দেখলাম দরজা খোলা। আস্তে করে ভিতরে ঢুকলাম। রুবেল, তুই আছিস? বাড়ির ভিতরে সন্দেহজনক নিস্তব্ধতা। আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। আমাদের পুরনো বেডরুমে ঢুকলাম। সেখানে দেখলাম রুবেল ঘুমিয়ে আছে, ওই একই বিছানায় যেখানে তার বাবা মারা গিয়েছিলেন। আমি ধীরে ধীরে ওর কাছে গেলাম। রুবেল? ও ঘুম থেকে উঠল, চোখ মুছল। ওর মুখে ১ সপ্তাহের দাড়ি, চোখের নিচে কালি। ও আমাকে দেখে উঠে বসল। মা, তুমি এসেছ? হ্যাঁ, এসেছি। তোর চিঠি পেয়েছি। গো, তুমি আমার নকল ঠিকানা বিশ্বাস করনি? তুমি জানতে আমি এখানে থাকব? আমি তোর ডায়েরি পড়েছি। তুই আমার সম্পর্কে সব জানিস গো। রুবেল চুপ করে রইল। আমরা দুজনেই জানতাম এখন তলিয়ে যাওয়ার সময়, এখন সত্যি কথা বলার সময়। আমি ওর পাশে বসলাম। রুবেল, আমার কথা শোন। তোর বাবা যখন মারা গেল আমাদের অবস্থা কি ছিল মনে আছে? আমাদের ১ পয়সা ছিল না। আমি চাকরির জন্য দরজায় দরজায় ঘুরেছি, কিন্তু কেউ আমাকে চাকরি দেয়নি। আমি একা মহিলা,
কোনো ডিগ্রি নেই, কোনো দক্ষতা নেই। সব জায়গায় আমাকে হেয় করা হয়েছে। আর তার চেয়েও খারাপ, কিছু লোক আমাকে যৌন প্রস্তাব দিয়েছে চাকরির বিনিময়ে। সেই সময় আমি কোণঠাসা হয়ে গিয়েছিলাম। রুবেল শান্ত হয়ে আমার কথা শুনছিল। আমি চালিয়ে গেলাম। তারপর আমি রাকিবের সাথে দেখা করলাম। ও আমাকে একটা সহজ উপায় দেখিয়েছিল। জাল দলিল বানানো, লোক ঠকানো। হ্যাঁ, প্রথমে আমি রাজি হইনি, কিন্তু যখন তোর স্কুলের টিউশন ফি দেওয়ার সময় এলো আর আমার হাতে কিছুই ছিল না, তখন আমি রাজি হয়েছিলাম একটা ছোট্ট কাজ করতে। ভেবেছিলাম শুধু একবার। কিন্তু তারপর ওই টাকা থেকে আমি দেখলাম তোর স্কুলে নতুন বই নেওয়া যায়, একটা ভালো জুতা নেওয়া যায়, বাড়িতে ভালো খাবার আনা যায়। ও, তারপর তুমি আর থামোনি গি? হ্যাঁ, থামিনি। আমি দেখলাম এই পথে আমি তোকে ভালো স্কুলে পড়াতে পারব, তোর জন্য ভালো ভবিষ্যৎ বানাতে পারব। আরও বড় স্কিম, আরও বেশি টাকা। ধীরে ধীরে আমি অভ্যস্ত হয়ে গেলাম গো। কিন্তু মা, এটা ভুল। তুমি লোকেদের ঠকাচ্ছ। হ্যাঁ, ভুল, আমি জানি। কিন্তু আমি কি করতাম? আমার কাছে আর কোনো উপায় ছিল না। আগে মা অনেক উপায় ছিল। তুমি সব পথে থাকতে পারতে গো। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি ভেবেছিলাম তুই কখনো জানতে পারবি না। আমি ভেবেছিলাম তোর ধারণা হবে আমরা স্বাভাবিক জীবনযাপন করছি। ওদিন ধরেই সন্দেহ করছিলাম মা। তুমি কোথায় কোথায় যাও? কার সাথে দেখা করো? হঠাৎ করে আমাদের এত টাকা আসে কোথা থেকে? আমি তোমার পিছু নিয়েছিলাম কয়েকবার। মোবাইলে রেকর্ডিং করেছিলাম কি। আমি নিজেকে আর সামলাতে পারলাম না। রুবেলের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলাম। রুবেল আমার পিঠে হাত রাখল। মা, আমি তোমাকে নিয়ে যেতে চাই এখান থেকে, নতুন জায়গায়, যেখানে আমরা নতুন করে শুরু করতে পারি। আমার ডিগ্রি আছে, আমি কাজ করতে পারব, আমরা সৎ পথে থাকব। ও, কিন্তু কোথায় যাব আমরা? এখানে আইনের নজরে আছি। 3 মাস ধরে প্ল্যান করছি মা। আমার কাছে 2টো টিকিট আছে নেপাল যাওয়ার, আগামীকাল সকালে। নেপালে আমার একজন বন্ধু আছে, রাহুল। ও আমাদের জন্য থাকার জায়গা ঠিক করে রেখেছে। আমি ওখানে একটা আইটি কোম্পানিতে চাকরিও পেয়েছি গিয়ে। আমি অবাক হয়ে তাকালাম। তুই এত কিছু করেছিস? হ্যাঁ মা, তোমাকে সঠিক পথে ফেরাতে হবে। তোমাকে সেই মুনমুন হতে হবে যে সৎ ছিল, যে আমাকে সৎ থাকা শিখিয়েছিল। কিন্তু রাকিব, ও আমাকে খুঁজবে কি? আমি রাকিবকে চিনি মা। ও প্রেমের পাত্র নয়, ব্যবসার পার্টনার। টাকা দিলেও ভুলে যাবে কি? টাকা? রুবেল বিছানার নিচ থেকে একটা ব্যাগ বের করল, খুলে দেখালো। বান্ডিল বান্ডিল টাকা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এগুলো কোথা থেকে পেলি? আমি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলাম। মা, আমি গত 2 বছর ধরে রাকিবের অফিসের কম্পিউটার হ্যাক করেছিলাম। ওর সমস্ত ফাইল, তথ্য, ট্রানজ্যাকশন সব আমার কাছে আছে। আমি ওর থেকে ধীরে ধীরে টাকা সরিয়েছি, এমন ভাবি যে ও বুঝতে পারেনি কি নিচ্ছি গিয়ে। আমি বিস্মিত হয়ে রুবেলের দিকে তাকালাম। আমার ছেলে এত চালাক, এত বুদ্ধিমান। আমি গর্ব অনুভব করলাম, কিন্তু পরক্ষণেই ভয় পেলাম। রুবেল ওর কাছ থেকে টাকা নেওয়া মানে আমাদের অপরাধীর পথে হাঁটাগো। এর জন্য এটা আমাদের প্রাপ্ত। কিন্তু এটা চুরি রুবেলগু, এটা নেই। রুবেল দৃঢ়ভাবে বলল, মা, আমরা এখন সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি আমার সাথে যাবে নাকি রাকিবের সাথে থাকবে? আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। শহরের দূরের দৃশ্য দেখা যাচ্ছিল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এটা। আমি তোর সাথে যাব রুবেল, কিন্তু আমাদের উচিত হবে রাকিবের টাকা ফেরত দেওয়া। আমরা সৎ পথে নতুন জীবন শুরু করব। রুবেল আমার দিকে তাকালো। ওর চোখে বিশ্বাস আর সম্মান ফুটে উঠল। তুমি এখনো সৎ আছো মা, তাই আমি তোমাকে এত ভালোবাসি গো। হঠাৎ নিচে থেকে একটা গাড়ি আসার শব্দ পেলাম। আমরা জানালা দিয়ে দেখলাম রাকিবের গাড়ি। এত তাড়াতাড়ি ও কিভাবে জানলো আমরা এখানে? রুবেল, রাকিব!
এসে গেছে। চিন্তা করো না মা, আমি ওকে সামলাবো গো। রাকিব দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। মুনমুন, আমি জানি তুমি ওখানে আছো, দরজা খোলো। রুবেল আমাকে পিছনের দিকে ঠেলে সিঁড়ি দিয়ে নিচে নামল। আমি জানালা দিয়ে দেখলাম রুবেল দরজা খুলল আর রাকিব ভেতরে ঢুকল। কোথায় তোর মা? কোথায় আমার টাকা? রাকিব ভাই, আপনি শান্ত হন গো। শান্ত? তোর মায়ের কারণে আমি 1 কোটি টাকার ডিল হারিয়েছি। হাসনাত সাহেব বলেছেন আমাদের সাথে আর কোনো ব্যবসা করবেন না। আমার রেপুটেশন মাটি হয়ে গেছে, আর তোর মা আমার 5-0 লাখ টাকা নিয়ে উধাও। আপনার টাকা নাকি? আপনি যে লোকেদের ঠকিয়েছেন, তাদের টাকা? রাকিব একটু থমকে গেল। তুই কি বলতে চাস? আমি সিঁড়ি দিয়ে নিচে নামলাম। রাকিব, আমি এখানে, আমি কোথাও যাইনি। গিয়ে রাকিব ঘুরে আমার দিকে তাকালো। ওর মুখে রাগ আর বিদ্রুপ। তুমি পাগল হয়ে গেছ? তুমি জানো আজকে ডিল কত গুরুত্বপূর্ণ ছিল? আমি আর এসব করব না রাকিব। লোকেদের ঠকানো, জাল দলিল বানানো আমি ছেড়ে দিচ্ছি গো। রাকিব হাসল। কি বললে? ছেড়ে দিচ্ছ? তুমি ভাবছ এত সহজে বেরিয়ে যাবে? তুমি জানো না আমি কত লোককে চিনি, কত ইনফ্লুয়েন্সিয়াল লোক আমার হাতের মুঠোয়। আমি চাইলে তোমাকে জেলে পাঠাতে পারি। রুবেল এক পা এগিয়ে এলো। আপনার হুমকি দেওয়া বন্ধ করুন রাকিব ভাই। আপনি যদি আমার মাকে জেলে পাঠাতে চান, আপনিও যাবেন, আমিও যাব। তুই কি বলছিস? রুবেল পকেট থেকে একটা পেনড্রাইভ বের করল। এখানে আপনার সমস্ত তথ্য আছে। কাকে কাকে ঠকিয়েছেন, কত টাকা নিয়েছেন, কোন অফিসারদের ঘুষ দিয়েছেন, সব এখানে আছে। আমি আপনার কম্পিউটার হ্যাক করেছিলাম 2 বছর আগে। আমি সব জানি। রাকিবের মুখ সাদা হয়ে গেল। তুই আমার কম্পিউটার হ্যাক করেছিস? হ্যাঁ, করেছি। আর এই তথ্য আমি ইমেল করে রেখেছি আমার বন্ধুর কাছে। আমাদের যদি কিছু হয়, ওর নির্দেশ আছে এগুলো পুলিশে দেওয়ার জন্য। রাকিবের হাতের মুঠি শক্ত হয়ে গেল। কি চাস তুই? আমরা আমাদের পথে যাব রাকিব ভাই, আপনি আপনার পথে। আমাদের খুঁজবেন না, ফলো করবেন না। আর আমরাও আপনার সম্পর্কে কিছু বলবো না আগে। রাকিব কিছুক্ষণ থমকে রইল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মুনমুন, আমি ভেবেছিলাম তুমি আমার পার্টনার গো। আমি ছিলাম রাকিব, কিন্তু এখন না। আমি আমার ছেলেকে হারাতে চাই না আগে। রাকিব দীর্ঘশ্বাস ফেলল, ঘড়ি ঘড়ি তাকালো। আচ্ছা, তোরা যা করতে চাস কর, আমি চললাম। কিন্তু এটা মনে রাখিস, আমাকে ধোকা দেওয়া লোকেরা ভালো থাকে না আগে। ও ঘর থেকে বেরিয়ে গেল। আমরা তার গাড়ি স্টার্ট নেওয়ার শব্দ শুনলাম। তারপর গাড়ি চলে গেল। আমি আর রুবেল একে অপরের দিকে তাকালাম। মা, আমরা এখানে নিরাপদ নই। রাকিব ফিরে আসতে পারে। আমাদের এখনই যেতে হবে গো। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, চলো। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। রুবেলের ব্যাগ নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় আমরা একটা ট্যাক্সি ধরলাম। কোথায় যাবেন? ড্রাইভার জিজ্ঞেস করল। রুবেল আর আমি একে অপরের দিকে তাকালাম। আমাদের চোখে একটা নতুন সম্ভাবনার আলো জ্বলছিল। বাস টার্মিনাল। রুবেল বলল, আমরা নেপাল যাব। ট্যাক্সি চলতে শুরু করল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। শহরের রাস্তাগুলো পিছনে ছুটে যাচ্ছিল। একসময় যেই জীবন আমাকে শ্বাসরুদ্ধ করে এনেছিল, আমি সেই জীবন পিছনে ফেলে আসছি। সামনে অজানা কিন্তু স্বচ্ছ একটা ভবিষ্যৎ। আমি রুবেলের হাত ধরলাম। তুই ঠিক আছিস তো? সবকিছু ছেড়ে নতুন জায়গায় যাওয়া সহজ না। আমি ঠিক আছি মা। তোমাকে পেয়েছি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। ট্যাক্সি সিটি সেন্টার পেরিয়ে হাইওয়েতে উঠল। সূর্য ডুবে যাচ্ছিল। আকাশ লাল হয়ে উঠেছিল। আমার হাতে আংটিটা এখনও ছিল। আমি সেটা খুলে জানালা দিয়ে ছুটে ফেলে দিলাম। কেন ফেলে দিলে মা? ওটা তো অনেক দামি। ওটা একটা জীবনের প্রতীক ছিল রুবেল, এক ভুল জীবনের। আমি নতুন জীবন শুরু করতে চাই, নতুন স্মৃতি নিয়ে। রুবেল হাসল। আমি জানতাম তুমি সিদ্ধান্তটা নেবে। তুই কিভাবে জানলি? কারণ তুমি আমার মা। যত ভুলই করো না কেন,
ভিতরে তুমি সৎ, তুমি আমাকে সৎ হতে শিখিয়েছ। গু, আমার চোখে পানি এলো, কিন্তু এবার সেটা দুঃখের নয়, আনন্দের। আমি জানি সামনে আমাদের অনেক বাধা আছে, নতুন দেশে নতুন জীবন শুরু করা সহজ নয়, কিন্তু আমরা একসাথে আছি, আর সেটাই সবচেয়ে বড় কথা। ট্যাক্সি বাস টার্মিনালের দিকে এগিয়ে চলেছে, আকাশে তারা ফুটতে শুরু করেছে। আমার মনে পড়ল রুবেলের বাবা একবার বলেছিল, জীবনে যত অন্ধকারই আসুক তারা সবসময় থাকবে গো। আমি আকাশের দিকে তাকিয়ে ভাবলাম, হ্যাঁ, অন্ধকার পেরিয়ে আলোর পথে আমরা এগিয়ে চলেছি। তারাগুলো মিটমিট করে জ্বলছিল, যেন আমাদের নতুন জীবনকে স্বাগত জানাচ্ছে।